আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এই দৃশ্যটি একটি ঐতিহাসিক দৃশ্য। কারণ এই দৃশ্য দেখার জন্য আমরা অধীর আগ্রহে গত কয়েক সপ্তাহ ধরে বসে রয়েছি। এটি ইসরায়েলের বন্দর নগরী যে হাইফা রয়েছে তার দৃশ্য, এবং এই হাইফা নগরী অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় প্রায় ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার দূর থেকে হুতিরা যে জুলফিকার মিসাইল নিক্ষেপ করেছিল সেটা নিখুঁতভাবে যে আঘাত করেছে তার দৃশ্য। বিষয়টা কি, ইসরায়েল কিন্তু বিভিন্ন ধরনের হামলা নিখুঁতভাবে যে আঘাত করে সেগুলোর তথ্য প্রকাশ করে না, তারা কিন্তু অস্বীকার যায়। তার দাবি করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা প্রতিহত করেছে। তবে ইসরায়েলের জনগণ এখন কিন্তু সেই ভিডিও ফুটেজগুলো আস্তে আস্তে রিলিজ করছে। তারা কিন্তু এটা প্রকাশ্যে আনছে যে নেতানিয়াহু এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যেমনটা কমিটমেন্ট দেখাচ্ছে যে তারা তাদের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছেন, প্রকৃতপক্ষে বিষয়টা আসলে তেমন নয়, সম্পূর্ণভাবে মিথ্যা। কোনোভাবেই নেতানিয়াহু এবং তার প্রশাসন ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় এইভাবেই কিন্তু আছড়ে পড়ছে হুতিদের ছোড়া বিভিন্ন শক্তিশালী মিসাইল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি হুতিদের যিনি মুখপাত্র রয়েছেন ইয়াহিয়া সারি, তার বক্তব্য অনুসারে রিপোর্ট করেছে ইয়েমেন সরাসরি ইসরায়েলের যে জাফা রয়েছে এবং হাইফা রয়েছে দুই জায়গায় আলাদা আলাদাভাবে মিসাইল দিয়ে হামলা করেছে। একটি জায়গায় হামলা করা হয়েছে প্যালেস্টাইন টু হাইপারসনিক মিসাইল দিয়ে, আর হাইফার ভেতর তারা আক্রমণ করেছে জুলফিকার নামক যে হাই ভ্যালুর পেলোড রয়েছে যে মিসাইলের সক্ষমতা, সেই মিসাইল দিয়ে। দেখুন, জুলফিকার মিসাইলগুলোর যে পেলোড সক্ষমতা সেটা সর্বোচ্চ প্রায় ৬০০ কেজির কাছাকাছি হয়ে থাকে। নতুন আপগ্রেড ভেরিয়েন্টে সেটা তো আরও বেশি হয়ে থাকে। এখন হুতিরা আসলে কোন ভেরিয়েন্টের জুলফিকার মিসাইল হামলা করেছে সেটা পরিষ্কার নয়, তবে অবশ্যই এর পেলোড সক্ষমতা ৫০০ কেজির উপরে। সুতরাং যেহেতু এটা নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম হয়েছে, তার ভিডিও ফুটেজ পাওয়া গেছে, এবং যেমনটা নিশ্চিত করা হয়েছে যে ইসরায়েলের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন কেন্দ্র রয়েছে সেই কারখানা লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে এবং হিটও করেছে। এটা ইসরায়েলের জন্য একটা বড় ধাক্কা, যেটা কিন্তু ইসরায়েল এখন হারে হারে টের পাচ্ছে। দেখুন, রেড সির উপকূলে অবস্থিত ইয়েমেন থেকে ইসরায়েলের একেবারে দক্ষিণ সীমান্তে অবস্থিত হাইফার ভেতর আক্রমণ করা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে বড় পরাজয়। কারণ এই হাইফা ইসরায়েলের জন্য অর্থনৈতিক, কৌশলগত এবং সামরিক তিন দিক থেকেই গুরুত্বপূর্ণ। লেবানন সীমান্তের কাছাকাছি হওয়ার কারণে হিজবুল্লাহকে মোকাবেলা করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কি পয়েন্ট। আর এর জন্য এই হাইফার ভেতর ইসরায়েলের সর্ববৃহত্তম নৌঘাঁটি রয়েছে, যে নৌঘাঁটি ভেতর তাদের যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন নোঙর করে। ইসরায়েলের বৃহত্তম প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের মতো যে আধুনিক প্রতিষ্ঠান রয়েছে, তাদের উৎপাদন কারখানা, যে কারখানায় তারা আয়রন ড্রোম, ডেভিন্ট সসলিনের মতো যে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তৈরি করে, তার কারখানাও কিন্তু এই হাইফার ভেতর। ইসরায়েলের সর্ববৃহত্তম যে তেল শোধনাগার এবং তাদের বৃহত্তম যে পোর্ট রয়েছে সেটাও হাইফার ভেতর অবস্থিত, যে পোর্ট দিয়ে ইসরায়েলের মোট আমদানি রপ্তানির বৃহত্তম অংশ আসে, এবং এই জায়গায় তাদের লজিস্টিক হাব হিসাবে বড় বড় পশ্চিমা বিশ্বের যে অস্ত্রের সাপ্লাইগুলো আসে সেটাও কিন্তু এই জায়গায় আসে। এখন এই জায়গায় এত দূর থেকে হুতিদের সফলভাবে হামলা ইসরায়েলের জন্য চিন্তার বিষয়। দেখুন, এর পূর্বে হুতিরা তাদের ড্রোন হামলা এবং মিসাইল হামলা করত ইসরায়েলের রেড সির উপকূলে যে বন্দর নগরী রয়েছে ইলাত, তার ভেতর, যেটার দূরত্ব ইয়েমেন থেকে খুব একটা বেশি নয়, ১০০০ থেকে ১২০০ কিলোমিটার। এরপর ইয়েমেনের সামরিক যোদ্ধারা হামলা শুরু করলো ইসরায়েলের যে রাজধানী রয়েছে তেল আবিব এবং তার যে প্রধান বিমানবন্দর রয়েছে বেন গুরিয়ন, তার ভেতর, যেটার রেঞ্জ ১৫০০ কিলোমিটার। আর এখন নজিরবিহীনভাবে একেবারে অপর প্রান্তের যে ভূমধ্যসাগর রয়েছে তার উপকূলে অবস্থিত যে শহর রয়েছে হাইফা, তার ভেতর আক্রমণ করেছে, যেটার রেঞ্জ হলো ২০০০ কিলোমিটারের বেশি। মানে হুতিদের সক্ষমতা বাড়ছে, আর অপরদিকে ইসরায়েলের সক্ষমতা
সক্ষমতা কমছে। দেখুন, হুতিরা তাদের ভূখণ্ড থেকে এই যে মিসাইল হামলা করলো হাইফার ভেতর, এই মিসাইলগুলো কিন্তু পুরো ইসরায়েলের ভূখণ্ড পার হয়ে তারপর অপর প্রান্তে গেছে। আর এতক্ষণ ইসরায়েলের আকাশে এই মিসাইলগুলো উড়ন্ত অবস্থায় ছিল। আর ইসরায়েলের ডেভিড স্লিম বলেন, আয়রন ড্রোম বলেন বা অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম 3 কিংবা থার্ড ক্ষেপণাস্ত্র বলেন, কোনো কিছুই কিন্তু প্রতিহত করতে পারেনি সেই মিসাইলকে। আর এটাই কিন্তু চিন্তার বিষয় ইসরায়েলের জন্য। দেখুন, হুতিরা ব্যাপক ভিত্তিতে ইসরায়েলে আক্রমণ করবে এই জিনিসটা ইসরায়েল চিন্তা করে না। হুতিদের আসলে এত দূরবর্তী টার্গেট ইসরায়েলের ভেতর ব্যাপক ভিত্তিতে হামলার সক্ষমতা নেই, ইসরায়েল এটা ভালো করে জানে। তবে হুতিরা যে মিসাইলগুলো ব্যবহার করে সেই মিসাইলগুলো ইরানের কাছে ব্যাপক ভিত্তিতে আছে। ব্যাপক ভিত্তিতে সেই মিসাইলগুলো দিয়ে ইসরায়েলে আক্রমণ করবে। সেই মিসাইলগুলো হুতিদের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ইরান। সেই মিসাইলগুলোর সফলতা মানে ইরানের হামলার সফলতা। যে জুলফিকার মিসাইল দিয়ে হামলা চালালো এত দূর এবং সাকসেসফুল হলো, সেই জুলফিকার মিসাইল শত শত রয়েছে ইরানের হাতে। যখনই চূড়ান্ত যুদ্ধ শুরু হবে ইসরায়েলের ভেতর, এই জুলফিকার মিসাইলের বৃষ্টি করবে ইরান, আর ইসরায়েল কোনোভাবেই সেটা থামাতে পারবে না। দেখুন, যখন থেকে সিরিয়ার ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং জোলানি ক্ষমতায় এসেছে, তারপরেই কিন্তু বিভিন্ন লজিস্টিক্স সাপোর্টের অভাবে হিজবুল্লাহ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। অত্যন্ত শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি বর্তমানে কঠিন সময়ে পার করছে। লেবাননের অভ্যন্তরেও তাদের বিরুদ্ধে নানান ধরনের দ্বন্দ্ব কিন্তু প্রতীয়মান শক্তিশালীভাবে হয়েছে। সেখানকার সরকার হিজবুল্লাহর বিভিন্ন ধরনের ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নিয়েছে এবং পূর্ণভাবে দাবি উঠছে লেবাননের ভেতর থেকে হিজবুল্লাহ যাতে পূর্ণাঙ্গভাবে তার অস্ত্র লেবাননের যে সামরিক বাহিনী রয়েছে তাদের কাছে সমর্পণ করে। বিষয়টিকে কেন্দ্র করে সরাসরি হিজবুল্লাহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন থামবে না ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তার অস্ত্র সমর্পণ করবে না, সমর্পণ করার প্রশ্নই ওঠে না। দেখুন, রিসেন্টলি তুরস্কের রাজনৈতিক পক্ষ থেকে দাবি করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তুরস্কের সামরিক বাহিনী তেল আবিবে পৌঁছতে পারে। তুরস্কের সামরিক বাহিনীর এই সক্ষমতা রয়েছে তারা দাবি করেছে। বাস্তবিক ভিত্তিতে আসলে সেটা কতটুকু প্রয়োগযোগ্য বা তারা প্রয়োগ করবে কিনা বা এটা কথার কথা কিনা সেই বিষয় নিয়ে কিন্তু সবাই সন্দিহান। কারণ এত কিছু হয়ে গেল গাজা উপত্যকায় এবং ইসরায়েলকে কেন্দ্র করে তুরস্ক নানান ধরনের হুমকি ধামকি এবং বড় বড় বুলি ছাড়া সামরিক কোনো কর্মকাণ্ড দৃশ্যমান করেনি, কোনো কর্মকাণ্ড করেনি। এমন একটি বাহিনী দাবি করছে 72 ঘন্টার ভেতর তারা পৌঁছে যাবে ইসরায়েলের ভেতর ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য। এই জিনিসটা কিন্তু কেউ বিশ্বাস করছে না। কিন্তু তুরস্কের এই বক্তব্য বিশ্বাস না করার যথেষ্ট কারণ রয়েছে। একে তো প্যালেস্টাইন ইস্যুকে কেন্দ্র করে তুরস্ক কোনো সামরিক পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি, দৃশ্যমান নয়। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে বড় ভিত্তিতে আপোষ করতে চাচ্ছে রিসেপ তাইয়েপ এরদোগান। রিসেন্টলি কিন্তু তিনি নানান ধরনের প্রতিকূলতা এবং নানান ইস্যুর পরও যুক্তরাষ্ট্র থেকে F-35 যে ডিল রয়েছে সেটা করতে চাচ্ছেন। এই ইস্যুটিকে কেন্দ্র করে প্রচণ্ডভাবে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এখন যখন F-35 মতো গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ে আলাপ আলোচনা শুরু হয় তুরস্কের সঙ্গে, তখন কিন্তু বলাই যেতে পারে যে যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজি রয়েছে তার বাইরে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু করার যে ইচ্ছা এবং বর্তমান প্রেক্ষাপট কোনোটাই তুরস্কের নেই। তুরস্ক আসলে কোনো কিছু করবে না, এটা শুধু রাজনৈতিক বক্তব্য, কথার কথা। তো বন্ধুরা, এই সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।